নেক্সট যে সি পার্টে আমরা পড়ব ট্রানজেনিক অ্যানিমেল। ট্রানজেনিক প্ল্যান্ট পড়েছি আমরা, বেটি কটন ফটন পড়েছি, এবার অ্যানিমেল পড়ব। এই অ্যানিমেলকে যদি আমরা ট্রানজেনিক অ্যানিমেল তৈরি করতে হয় তখন কিন্তু আমাদের প্রসিডিওরটা একটু পাল্টে যায়। সেটা আমরা এখানে একটু বুঝে নেব কীভাবে হয়। Animals whose DNA is manipulated to possess and express an extra, that is foreign gene, are known as transgenic animal. তার মানে যদি কোনো প্রাণীর যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে ম্যানিপুলেট করছি বাইরের কোনো জিন দিয়ে এবং সেটা এক্সপ্রেস করছে এবং জেনারেশন আফটার জেনারেশন হচ্ছে, তখন তাকে আমরা বলবো ট্রানজেনিক অ্যানিমেলস। মাইসের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের এই পরীক্ষামূলকগুলো করা হয়। ট্রানজেনিক র্যাটস আছে, র্যাবিটস আছে, পিগস আছে, শিপ আছে, কাউ, ফিশ, এবং ফিশের উপরে জাপানিজরা খুব ভালো কাজ করেছে অর্নামেন্টস, মানে বাড়ি সাজানোর ক্ষেত্রে, অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। রোজি কাউ তো আমরা জানি, সমস্ত র্যাবিটস তো বিগ ক্যাটের মতন হয়ে যায়, যাই হোক এগুলো আছে। হ্যাভ বিন প্রডিউস অলদো 95%, মনে রাখো 95% অফ অল এক্সিস্টিং ট্রানজেনিক অ্যানিমেলস আর মাইস। তাহলে মাইসের উপর সবচেয়ে বেশি কাজ হয়েছে। কীভাবে? দুটো মেথড আছে, ভালো করে বুঝে নাও, এই মেথডটা ভালো করে দেখো একবার। ফার্স্ট মেথড অ্যান্ড সেকেন্ড মেথড। এনসিআরটিতে কিন্তু এসব বলবে না। এমব্রায়োনিক স্টেম সেল, এমব্রায়োনিক স্টেম সেল, এমব্রায়োনিক স্টেম সেল বিভিন্ন রকম হতে পারে। আমি ফিজিওলজিতে গিয়ে ডিটেলসে বলবো, এখন আর অত ডিটেলসে যাচ্ছি না। স্টেম সেল আমরা হতে পারে, তাহলে সেই ডিএনএর স্টেম সেল নিলাম এবং সিলেক্ট ফর সেল এক্সপ্রেসিং ডিজায়ার জিন, ডিজায়ার জিনটাকে এক্সপ্রেস করার জন্য সিলেক্ট করলাম এবং কী করলাম, ইনসার্ট ট্রান্সফর্ম কাকে না এমব্রায়োনিক স্টেম সেলস ইন্টু ইনার সেল মাস। কার? ব্লাস্টোসিল। প্রথমে বলেছিলাম না, এই ব্লাস্টোসিলের যে ব্লাস্টোসিল হয়েছে আর ইনার সেল মাস আমরা 12-এর তোমার হচ্ছে হিউম্যান এমব্রায়োলজি, মেনলি হচ্ছে রিপ্রোডাকশনে গিয়ে আমরা এটা বুঝবো। ইনার সেল মাসে মনে রাখো, এই ইনার সেল মাসে যখন আমরা স্টেম সেলকে করব, চেঞ্জ করব এবং এই ব্লাস্টোসিসটাকে ইমপ্লান্ট করছি কি একটা মহিলা মাইসের ইউটেরাসে। তাহলে ইউটেরাসে করলে পরে এটাকে ফস্টার মাদার বলা হয়। তাহলে কী হবে না, এ কিন্তু যে বাচ্চা যে প্রজনী জন্ম দেবে সে কিন্তু ট্রানজেনিক অ্যানিমেল হবে। ক্লিয়ার? আর এটা একটি টেস্টিং বেবির মেথড। আর সেকেন্ড মেথড কি? প্রোনিউক্লিয় মেথড। একটা করলাম কি এমব্রায়োনিক স্টেম সেলে করলাম, এই যে এমব্রায়োনিক স্টেম সেল এমব্রায়োতে। আরেকটা কি তার আগে প্রোনিউক্লিয়াস, এটা হচ্ছে মেল আর ফিমেল। এই ডিজায়ার জিন উইথ ভেক্টর, আমরা ডিজায়ার জিন এর মধ্যে প্রবেশ করে দিই। তার আর হচ্ছে ফার্টিলাইজ এগ, যেই ফার্টিলাইজগুলো ইমপ্লান্ট করলাম কোথায় না সেই মাইসেল মাদার, এবং টেস্ট অফস্প্রিং ইন প্রেজেন্স অফ জিন পাবো এবং সেটা হচ্ছে ট্রানজেনিক অফস্প্রিং, মেল হেটারোজাইগাস অফস্প্রিং টু প্রডিউস হোমোজাইগাস ট্রানজেনিক স্টেম। ক্লিয়ার? নেক্সট এনসিআরটি কি বললো? হোয়াই আর দিস অ্যানিমেলস বিইং প্রডিউস? হোয়াই আর দিস অ্যানিমেলস বিইং প্রডিউস? কেন না আমাদের মানুষের সুবিধার জন্য, মানুষের দেখো কোনো কিছু টেস্ট করতে গেলে প্রথমে কি মানুষের উপর টেস্ট করা হবে? তাহলে তো মানুষটা মরেই যেতে পারে। তাহলে প্রথমে অ্যানিমেলের উপর টেস্ট করা হয়। সেই জন্য হোয়াই আর দিস অ্যানিমেলস বিইং প্রডিউসড, কেন এগুলো প্রডিউস করা হয়, এই কারণে প্রডিউস করা। হাউ ক্যান ম্যান বেনিফিট ফ্রম সাচ মডিফিকেশন? বিভিন্নভাবে এর মডিফিকেশন পাচ্ছে, ক্যান্সারের থেকে মডিফিকেশন পাচ্ছে, এইডসের ভাইরাস তৈরি, এইডসের টিকা এখনও তৈরি হয়নি, তার তৈরি করার জন্য। এছাড়া কাউ পক্স, স্মল পক্স, যত রকম যে টিকা তৈরি হয়েছে সবই তো এই সমস্ত প্রাণীর উপর, অর্থাৎ মানুষ বেনিফিট পাচ্ছে। কমন পারপাস কি? কমন পারপাস অর রিজন, কমন রিজন টু প্রডিউস ট্রানজেনিক অ্যানিমেলস আর ফলোড। কেন এই অ্যানিমেলগুলো তৈরি হয় তার কমন পারপাস বা কমন রিজন হচ্ছে নিচেরগুলো, পরপর শুনে যাও। প্রথমটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড
নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, নর্মাল ফিজিওলজি এবং ডেভেলপমেন্ট বোঝার জন্য ট্রানজেনিক অ্যানিমেলস আমাদের তৈরি করতে হয়। ট্রানজেনিক অ্যানিমেল ক্যান স্পেসিফিক্যালি ডিজাইন টু অ্যালাউ দ্য স্টাডি হাউ জিনস আর রেগুলেটেড, ওকে, অ্যান্ড how they affect the normal functions of the body and its development. Example, study of complex factor involved in growth and insulin link like growth. যেটা যেটা হচ্ছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর আছে, যে গ্রোথ ফ্যাক্টরগুলো আমরা জানি, সেইগুলো গ্রোথ ফ্যাক্টর দিয়ে আমরা এগুলো করতে পারি। কিন্তু এখানে যে এক্সাম্পলটা দিয়েছে সেই এক্সাম্পলটা মনে রাখতে হবে। এক্সাম্পল কি, স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর ইনভলভ ইন গ্রোথ, বৃদ্ধিতে যে কমপ্লেক্স ফ্যাক্টর কাজ করে সেইগুলো সাচ অ্যাজ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এইগুলোকে আমরা চেক আপ করার জন্য নর্মাল ফিজিওলজি এবং তার ডেভেলপমেন্টকে চেক আপ করার জন্য ট্রানজেনিক অ্যানিম্যাল আমরা তৈরি করে থাকি। আরেকটা কি, বাই ইন্ট্রোডিউসিং জিনস ফ্রম আদার স্পিসিস, যেমন গ্রোথ ফ্যাক্টর ফ্রম র্যাবিট ইন্টু মাইস, বিগ লাইট র্যাবিট হয়ে যাবে। তাহলে যদি মানে গ্রোথ ফ্যাক্টর র্যাবিটের কাছ থেকে নিয়ে যদি আমরা মাইসে দিয়ে দিই, মাইসটা কি একটা র্যাবিটের মতন চেহারা নেবে, সেই কথা বলা হচ্ছে যে জিনস ফ্রম আদার স্পিসিস দ্যাট alter the formation of this factor and study the biological effect that results information of is obtained about the biological role of the factors in the body. কি রোল করছে, কি কোন কোন ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টরের জন্য কি কাজ করছে, শুধু গ্রোথ ফ্যাক্টর বলে না, এই জিনটা ইন্ট্রোডিউস করার জন্য পরবর্তীতে কোনো এফেক্ট আসছে কি না, এগুলো সমস্ত যাচাই করার জন্য ট্রানজেনিক অ্যানিম্যাল আমরা তৈরি করি। নেক্সট হচ্ছে স্টাডি অফ ডিজিজ, বিভিন্ন ধরনের রোগকে নির্ণয় করার জন্য আমরা একটু করতে পারি। মেনি ট্রানজেনিক অ্যানিম্যালস আর ডিজাইন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং হাউ জিনস কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট ডিজিজ, কীভাবে জিনগুলো আমাদের ডিজিজ তৈরি করে সেগুলোকে বোঝার জন্য কিন্তু আমরা এই ট্রানজেনিক অ্যানিম্যাল তৈরি করি। These are specially made of several. These are specially made of made to serve as model for human disease. তাহলে এইগুলো আমরা একটা মডেল হিসেবে খাড়া করতে পারি। কারণ এই মডেল হিসেবে খাড়া করতে পারি কেন? কারণ দেখো, মাংকির কাছে দিলে পরে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু যদি আমরা মাইসের দিকে দিই তাহলে কিন্তু অনেকটা কাছে আমরা পেয়ে যাই, সেই জন্য আমরা মাইসে দিচ্ছি ডিজিজ। সো ইনভেস্টিগেশন অফ নিউ ট্রিটমেন্ট অফ ডিজিজ ইজ মেড পসিবল। তাহলে আমরা করে ট্রানজেনিক অ্যানিমেলের যদি আমরা মডেল হিসাবে করি, তাহলে আমাদের যে ট্রিটমেন্টের যে নতুন নতুন পদ্ধতিগুলো তাহলে উদ্ভাবন করতে পারবো এই প্রাণী তৈরি করি। টুডে ট্রানজেনিক মডেলস এক্সিস্ট ফর মেনি হিউম্যান ডিজিজ সাচ অ্যাজ ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, যেটা লাং ডিজিজ একটা ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এতে মানুষ মারাও যায়, এবং অ্যালজাইমার, ভুলে যায়, এই রোগগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা ট্রানজেনিক অ্যানিমেলের মডেল তৈরি করি হিউম্যানের জন্য। নেক্সট পয়েন্ট হচ্ছে টু গেট বায়োলজিক্যাল প্রোডাক্টস। পয়েন্টগুলো মনে রাখতে হবে কিন্তু, বায়োলজিক্যাল প্রোডাক্টস পাওয়ার জন্য মেডিসিনস রিকোয়ার্ড টু ট্রিট সার্টেন হিউম্যান ডিজিজ can contain biological product, but such products are often expensive to make. তৈরি করা আমাদের কাছে ব্যয়সাধ্য। Transgenic animals that produce useful biological product can be created by the introduction of the portion of DNA or genes which codes for a particular product such as human protein. Very important কি, alpha 1 antitrypsin একটা মেডিসিন ইউজ টু ট্রিট এমফাইসিমা লাংস ডিজিজকে রোগকে সারানোর জন্য আলফা 1 অ্যান্টিট্রিপসিন মেডিসিন তৈরি করে হিউম্যান প্রোটিন। মনে রেখো কিন্তু এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে ট্রানজেনিক অ্যানিম্যালকে আমরা কিন্তু বায়োলজিক্যাল প্রোডাক্ট হিসাবে ব্যবহার করার জন্য ট্রানজেনিক অ্যানিম্যাল তৈরি করি, যেখানে যে পোর্শন থেকে আমরা কি ডিএনএ জিন যেটা একটা প্রোডাক্ট তৈরি করছে মানুষের জন্য, হিউম্যান প্রোটিনের জন্য, যেটা আমাদের এমফাইসিমা রোগ সারাতে সাহায্য করবে। সিমিলার অ্যাটেম্পস আর টু বি মেড অ্যাট এ ফিনাইলকিটোনিউরিয়া, সিস্টিক ফাইব্রোসিস। ইন 1997
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ট্রানজেনিক, প্রথম কে? কাউ, রোজি। কী তৈরি করা হয়েছিল রোজি কাউকে? হিউম্যান প্রোটিন এনরিচ মিল্ক, যার মধ্যে কাউ প্রোটিন কিন্তু আমাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি তৈরি করে, কিন্তু হিউম্যান প্রোটিন যদি ঢুকে যায় তাহলে কিন্তু হিউম্যান মিল্ক বাচ্চারা অসহজে নিতে পারবে। সেই জন্য রোজি এমন একটা গরু যে দুধ দিচ্ছে তার মধ্যে 2.4 গ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2.4 গ্রাম পার লিটারে হিউম্যান প্রোটিন থাকছে, যার জন্য অ্যালার্জি সৃষ্টি করছে না। দ্য মিল্ক কন্টেন হিউম্যান আলফা ল্যাক্টাবুমিন, কী থাকছে? ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান আলফা ল্যাক্টাবুমিন ওয়াজ নিউট্রিশনে মোর ব্যালেন্স প্রোডাক্ট ফর হিউম্যান বেবিজ দ্যান ন্যাচারাল কাউ, কারণ কাউ প্রোটিনস প্রডিউস অ্যালার্জি ইন সাম চিলড্রেন। ঠিক, এগুলো মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট, টু টেস্ট ভ্যাকসিন সেফটি, ভ্যাকসিন যে তৈরি করলাম সেটা সেফটি কিনা তার জন্য ট্রানজেনিক অ্যানিমেল আমরা তৈরি করি। ট্রানজেনিক মাইটস are being developed for use in testing the safety of vaccine before they are used to animal. যখন মানুষের দেহে প্রবেশ করার আগে মাইসের, যেমন করোনার ভ্যাকসিন যদি তৈরি করছে, কবে পারবে কোনো ঠিক নেই, আদৌ করা সম্ভব কি না। টি লিম্ফোসাইটকে দিয়ে হয়তো কিছুটা করা যেতে পারে, কিন্তু এই আরএনএর যা প্রবলেম, আরএনএ সাইলেন্সিং যারা যদি করানো, মানে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ না তৈরি করতে পারলে আমাদের তো ইউক্যারিওটিক সেল তো কাটতে পারবে না। যাই হোক, আস্থা রাখা যায়, হয়তো একসময় তৈরি হবে। কতটা কার্যকরী হবে যতক্ষণ না এর রিপোর্ট আসে ততক্ষণ বলা মুশকিল। বিফোর দে ইউজ হিউম্যান। নেক্সট, ট্রানজেনিক মাইস আর বিং ইউজড টু টেস্ট দ্য সেফটি অফ পোলিও ভ্যাকসিন। ওকে, ইফ সাকসেসফুল অ্যান্ড ফাউন্ড টু বি রিলায়েবল they could replace to the use of monkey, তারপর মাঙ্কির ক্ষেত্রে টু টেস্ট সেফটি of batches in of the vaccine. ওকে, পরপর আমরা এগুলো টেস্ট করতে পারি। কেমিক্যাল সেফটি টেস্টিং, দিস ইজ নোন অ্যাজ টক্সিসিটি সেফটি অর সেফটি টেস্টিং। তাহলে এইটা হচ্ছে টক্সিসিটি টেস্টিং আর সেফটি টেস্টিং, কেমিক্যাল সেফটি টেস্টিংটা, সেটাকে আমরা করতে পারি। দ্য প্রসিডিওর ইজ দ্য সেম অ্যাজ ইউজ ইন টেস্টিং টক্সিসিটি ড্রাগ, ড্রাগের ক্ষেত্রে যেভাবে করি সেইভাবেই আমরা এখানেও করতে পারি। ট্রানজেনিক অ্যানিমেলস মেড দ্যাট ক্যারি জিনস হুইচ মেক্স দে মোর সেন্সিটিভ টু টক্সিক সাবস্টেন্স দ্যান নন ট্রানজেনিক অ্যানিমেলস। তাহলে ট্রানজেনিক অ্যানিমেলস কিন্তু আমরা সেইভাবে তৈরি করি যেটা হচ্ছে টক্সিক সাবস্টেন্স এগেনস্টে মোর সেন্সিটিভ, মানে তাকে বাধা দিতে পারে, বুঝতে পারে, কিন্তু যারা নন ট্রানজেনিক তারা কিন্তু বুঝতেও পারবে না, মারা পড়ে যাবে। দে আর দেন এক্সপোজ টু টক্সিক সাবস্টেন্স অ্যান্ড দ্য এফেক্ট স্টাডিড। টক্সিসিটি টেস্টিং ইন সাচ অ্যানিমেলস উইল অ্যালাউ আস টু অবটেন রেজাল্টস ইন লেস টাইম, খুব কম সময়ের মধ্যে আমরা এটা পেতে পারি তোমার হচ্ছে ট্রানজেনিক অ্যানিমেল থেকে। তাহলে এই যে পয়েন্টগুলো মোট আমরা 5টা পয়েন্ট দেখলাম, 5টা পয়েন্ট মনে রাখতে হবে এবং যেখানে যেখানে যেটা কথা বললাম সেগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এথিক্যাল ইস্যু, দ্যাট ইজ মরাল ইস্যু। এখানে অনেক কিছু বলা যায় যে মরাল ইস্যুর ব্যাপারে, সেই সমস্ত কথা তোমরা বাংলা বই দেখে পড়ে নিও, ডিটেলসে আমি আর যাবো না। মরাল ইস্যু বলতে যে এই যে আমরা বায়োটেকনোলজি ইউজ করছি, এই যে রিকমেন্ডেড ডিএনএ করছি, এই যে অ্যানিমেলের উপর প্রয়োগ করি, এগুলো কি সত্যিই এথিক্যাল? এগুলো কি মানবদেহ যে সমস্ত বিটি টক্সিন বলো যাই বলো সবটি আমাদের ভালোর জন্য করছি? এর কি কোনো সাইড এফেক্ট নেই? যেমন অনেক বছর আগে ডিডিটি যখন তৈরি হয়েছিল আমরা ছোটোবেলায় দেখতাম বাড়িতে বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে স্প্রে করা হতো যে ক্ষতি করবে, তার এফেক্ট পেলাম কি 20 বছর পরে, এখন সব জায়গায় বন্ধ হয়ে গেছে। তো ডিডিটি বিএচির মতন যদি এরও কোনো এফেক্ট হয়, সেই জন্য এর এথিক্যাল ইস্যু আছে, সেই ব্যাপারেই কিন্তু বিস্তৃত আলোচনা। এই আলোচনার বিষয়বস্তুগুলো আমরা মোটামুটি সংক্ষেপের মধ্যে দিয়ে আমরা এগোবো। আউট অফ এনসিইআরটি, ম্যানিপুলেশন অফ লিভিং অর্গানিজম বাই দ্য হিউম্যান ক্যান হেল্প অর হার্ম লিভিং অর্গানিজম। তাহলে হেল্প করবে না হার্ম করবে? দিস ইজ মরালিটি ইস্যু উইথ বায়োটেকনোলজি, এটা বায়োটেকনোলজি একটা মরালিটি ইস্যু। The manipulation of living organism by human race cannot go any further without regulation. রেগুলেশন ছাড়া মানুষের উপর এটা প্রয়োগ করা
এই ম্যানিপুলেট অর্গানিজমকে এটা ঠিক নয়, সেটাকেই বলা হচ্ছে। সাম এথিক্যাল স্ট্যান্ডার্ড আর রিকোয়ার্ড টু ইভালুয়েট দ্য মরালিটি অফ হিউম্যান, ইভালুয়েট মরালিটি অফ all human activities that might help or harm living organism. Going beyond the morality, তারও বাইরে বেরিয়ে গিয়ে of such issue, the biological significance to such things also important. Biological important significance, একটা প্রাণীকে ইউজ করছি, মনে করো কোনো একটা প্রাণীকে আমরা যখন ইউজ করছি, সেই প্রাণীটা যখন তোমার ইকোসিস্টেমে মিশে যাচ্ছে, তারপর পরবর্তীতে তার যে এফেক্টটা সেটা কোথায় চলে যাবে কেউ কিছু বলতে পারছে না, কিন্তু সেই কথাটাই বলা হচ্ছে বায়োলজিক্যাল সিগন্যাল ভেরি ইম্পর্টেন্ট, মানে ওই তোমার মরালিটির উপরে। জেনেটিক মডিফিকেশন অফ অর্গানিজম ক্যান হ্যাভ আনপ্রেডিক্টেবল রেজাল্ট হোয়েন সাচ অর্গানিজম আর ইন্ট্রোডিউসিং, যেটা বলছেন ইকোসিস্টেমের মধ্যে যখন ঢুকে গেলে তখন প্রেডিক্ট করা যাবে না কী রেজাল্ট আসতে পারে। Therefore, the Indian government, very important জায়গায় যাচ্ছি, গভর্নমেন্ট সেট আপ অর্গানাইজেশন, সেটা হচ্ছে GEAC, মনে রাখতে হবে GEAC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, হুইচ তারা কী করবে, মেক ডিসিশন, তারা ডিসিশন নেবে রিগার্ডিং ভ্যালিডিটি অফ GM রিসার্চ অ্যান্ড সেফটি অফ ইন্ট্রোডিউসিং GM অর্গানিজম ফর পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের জন্য GM প্রোডাক্টের উপর রিসার্চ করবে এবং তার সেফটি আছে কি না, জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজমগুলো সেইগুলোর উপরে তারা বিচার করে তবেই তারা মার্কেটে ছাড়বে। নেক্সট হচ্ছে বায়োপেটেন্ট। বায়োপেটেন্টটা একটা ইম্পর্টেন্ট জিনিস। পেটেন্ট মানে কি? পেটেন্ট হচ্ছে যে কোনো বস্তু বা কোনো সামগ্রী, সেটা মেডিসিন হতে পারে, গাছ হতে পারে, খাদ্য হতে পারে, বিভিন্ন কিছু, কোনো আবিষ্কার যদি করে তখন সে পেটেন্ট নেয়, পেটেন্ট অথরিটি আছে তার কাছে দিতে হয়। বায়োপেটেন্ট মানে জৈবিক পেটেন্ট পাওয়া, সে ছাড়া অন্য কেউ সে জিনিস মার্কেটে আনতে পারবে না। মডিফিকেশান অর ইউজেস অফ লিভিং অর্গানিজম ফর পাবলিক সার্ভিসেস হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস উইথ পেটেন্টস গ্রান্টেড ফর দ্য সেম। কী বলছে? ফুড এবং মেডিকেল সোর্স অফ এক্সাম্পল হচ্ছে ফুড এবং মেডিকেল সোর্স, মেডিসিন সোর্স, মানে কোনো খাদ্য বা কোনো মেডিসিন, যেমন মনে করো আমাদের হলুদ, নিম থেকে আমাদের দেশে অনেক কিছু মেডিসিন আমরা ছোটোবেলার থেকে এবং আমাদের কয়েক পুরুষ ধরে এরা কিন্তু আয়ুর্বেদিক মতে ব্যবহার করে আসছি। এখন হঠাৎ করে কেউ এর পেটেন্ট নিয়ে বললো যে আমি তৈরি করেছি, সেটা তো মেনে নেওয়া যায় না। সেই জন্য বলছি মডিফিকেশান আর ইউজ অফ লিভিং অর্গানিজম ফর পাবলিক সার্ভিস হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেম তৈরি করবে পেটেন্টস নিয়ে, কারণ যেটা হচ্ছে অলরেডি ইউজ করা আসছে, অলরেডি চলছে আমাদের মধ্যে, সে সম্পর্কে দেয়ার ইজ গ্রোয়িং পাবলিক অ্যাঙ্গার, এবং প্রাইভেট অ্যাঙ্গার গ্রোয়িং হচ্ছে দ্যাট সার্টেন কোম্পানিজ আর বিইং গ্রান্টেড পেটেন্ট ফর প্রোডাক্টস অ্যান্ড টেকনিক্স দ্যাট মেক্স ইউজ অফ জেনেটিক materials, plant and other biological resources that have long been identified, developed and used by farmers and indigenous people of a specific region or country. কি বলতে চাইছে? যে এইটা পাবলিকের মধ্যে, সারা ওয়ার্ল্ডের পিপলের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়ে গেছে। বিভিন্ন কোম্পানিকে হঠাৎ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম প্রোডাক্টের এবং জেনেটিক ম্যাটেরিয়ালের তাদের পেটেন্ট দিয়ে দিচ্ছে, যার ফলে যেমন আমাদের দেশে বাসমতি রাইসটা প্রচুর বছর ধরে এশিয়ান এই জায়গাটা আমরা তার ফ্র্যাগনেন্স এবং তার অ্যারোমার উপরে আমরা, হঠাৎ আমেরিকান কোম্পানি খুলে বসলো, তারা পেটেন্ট তৈরি করেছে। তো এটা তো মেনে নেওয়া যাবে না, এবং প্রতিটা জায়গায় এটা নির্দিষ্ট, এবং প্রত্যেকটা রিজিয়ানে এটা নির্দিষ্ট, কান্ট্রিতে নির্দিষ্ট, তারা ইউজ করে আসছে বছরের পর বছর, এবং সেটা দিয়ে কেউ চুরি করে এবং তার সঙ্গে কিছু ম্যানিপুলেট করে অন্য একটা ক্রপ মিশিয়ে দিয়ে এটা তৈরি করছে। সেই জন্য এই যে প্যারাগ্রাফটা, এই কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। ইন্ডিজিনাস পিপল অফ স্পেসিফিক রিজন অ্যান্ড কান্ট্রি, তাদের জন্য তারা বহু বছর ধরে ব্যবহার করে আসছে। যেমন রাইস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফুড গ্রেন, the presence of which goes back thousands of years in Asia agricultural history, যা
মানে 1000 বছরের আগের থেকে এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে এগ্রিকালচার হিস্ট্রি হিসেবে আছে। দেয়ার এস্টিমেটেড কত 2 লাখ ভ্যারাইটিস অফ রাইস ইন ইন্ডিয়া অ্যালোন, একা ইন্ডিয়াতেই আছে, ভেরি ইম্পর্টেন্ট, 2 লাখ ভ্যারাইটি অফ রাইস আছে। দ্য ভ্যারাইটি অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে রিচেস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া, যেটা ওয়ার্ল্ডের রাইসের এত ভ্যারাইটি আছে। বাসমতি রাইস ইজ এ ডিস্টিংক্ট ফর ইটস ইউনিক অ্যারোমা, অ্যারোমা মানে সেন্ট বা ফ্র্যাগমেন্টস, অ্যান্ড ফ্লেভার, ফ্লেভার মানে স্মেল অর টেস্ট, উইথ 27 ডকুমেন্টেড ভ্যারাইটিস অফ বাসমতি আর গ্রোন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে 27টা ভ্যারাইটি চাষ করা হয়, করে আসছে হাজার হাজার বছর ধরে। দেয়ার ইজ রেফারেন্স টু বাসমতি ইন অ্যানসিয়েন্ট এক্সিস, প্রগতিশীল বইতে লেখা আছে, তারপর হচ্ছে ফোকলোরে মানে লোকাচার বিদ্যাতে লেখা আছে এর সম্বন্ধে, অ্যান্ড পোয়েট্রি বিভিন্ন কবিতাতে লেখা আছে, অ্যাজ ইট হ্যাজ বিন গ্রোন ইন সেঞ্চুরিজ, সেঞ্চুরিজ ধরে এটা তৈরি করা হচ্ছে তা লেখা আছে। হঠাৎ কী হয়েছে না, দিস allowed the company to sell a new variety of basmati in US and abroad. হঠাৎ নিউ ভ্যারাইটি একটা বাসমতিকে ইউএস এবং অ্যাবোর্ডে সেটা বিক্রি করার পারমিশন দিয়ে দিয়েছে। দিস নিউ ভ্যারাইটি অফ বাসমতি হ্যাড অ্যাকচুয়ালি বিন ডিরাইভ ফ্রম দ্য ইন্ডিয়ান ফার্মার্স ভ্যারাইটিস, যেটা তৈরি হয়েছে ইন্ডিয়ান ফার্মার ভ্যারাইটিস। ইন্ডিয়ান বাসমতি ওয়াজ, ভারতীয় বাসমতি রাইসকে ক্রস করা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে, সেমি ড্রাফট ভ্যারাইটিস, ঠিক একই রকম ড্রাফট ভ্যারাইটির সঙ্গে ক্রস করিয়ে ক্লেম করছে যে তারা ইনভেন্ট করেছে এই নোবেলটি, কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না। দ্য পেটেন্ট এক্সটেন্ডেড টু ফাংশনাল ইকুইভ্যালেন্ট, ইমপ্লাইং দ্যাট আদার পিপল সেলিং বাসমতি রাইস কুড বি রেস্ট্রিক্টেড বাই দ্য পেটেন্ট। মানে তোমার এতদিনের খাওয়া বাসমতি তুমি বলছো তুমি এবার চাষ করতে পারবে না, পারমিশন নিতে হবে, এটা সম্ভব না। Several attempts have also been made to patent product and processes based on the Indian traditional herbal medicine, যেমন টার্মারিক এবং নিম, হলুদ এবং নিমের উপরে এই several attempts নেওয়া হয়েছে। If we are not vigilant, যদি আমরা কশাস না হই, we do not immediately counter this patent application, যদি এখন কাউন্টার আমরা না করি, আদার কান্ট্রিজ আর ইন্ডিভিজুয়াল মে এনকেশ, তারাই লাভবান হয়ে যাবে আমাদের সম্পত্তি নিয়ে, আমাদের হেরিটেডি মানে যেটা বংশ পরম্পরায় আমরা চাষ করে আসছি তারা ওরা পেয়ে যাবে। উই মে নট বি অ্যাবেল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, আমরা এটা হতেই দিতে পারি না। নেক্সট হচ্ছে বায়োপাইরেসি। পাইরেসি কথা হচ্ছে চুরি করা। বায়োপাইরেসি যেটা আগে বলছিলাম সেটাই বায়োপাইরেসি। Biopiracy refers to use of bioresources by multinational companies and other organizations without proper authorization from the countries and people concerned without compensate payment। মানে কি করলাম না, মনে করো তুমি একজন শিক্ষিত লোক, তোমার প্রচুর পয়সা আছে, তুমি কোথাও বেড়াতে, হয়তো আন্দামানেই বেড়াতে গেলে, মনে করো আন্দামানে তুমি বেড়াচ্ছ, তখন একজন বললো, তোমার যে ট্যুরিস্ট গাইড সে বললো, স্যার এখানে একটা আছে, আদিবাসী গোষ্ঠী আছে, তারা ম্যালেরিয়া রোগ সারিয়ে ফেলে। কী বলছো? হ্যাঁ, এইরকম একটা গাছ নিয়ে তার সঙ্গে এই গাছের পাতা মিলিয়ে খাইয়ে দিলে, বলে তুমি নিয়ে যেতে পারবে? তুমি 1000 টাকা দিলে বা 2000 টাকা দিলে, সে নিয়ে গেল, তুমি দেখলে ওখানে তাদের সঙ্গে জিজ্ঞেস করলে, সব কিছু করলে, এবং তুমি এসে কী করলে, তোমার পয়সা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে তুমি চাষ করলে, সেই গাছের সঙ্গে ওই গাছ ইন্ট্রোডিউস করে তুমি মিশিয়ে দিলে। এটাই হচ্ছে বায়োপাইরেসি, না জানিয়ে, এবং তুমি প্রচুর টাকা ইনকাম করলে পেটেন্ট করে, এটা তো ঠিক নয়। এবং যারা এটা বংশ পরম্পরা তৈরি করছে তাদের কোনো কম্পেনসেট করলে না, তাদের কোনো টাকা পয়সা দিলে না, তাদের তুমি যদি তাদের থিওরিটা এনে তাদের যদি হয়তো ঠিক আছে তোমারটা আমি নিচ্ছি, তোমাকে 50% আমি দেবো মেডিসিন দেবো, সেটা অন্য কথা, সেটাও করা হচ্ছে না। এইটা হচ্ছে বায়োপাইরেসি। Most of the industrialization are rich financially, তারা কিন্তু ধনী ফিনান্সিয়ালি, বাট পুয়ার বায়োডাইভার্সিটি অ্যান্ড ট্রেডিশন নলেজ, তারা
গতানুগতিক যে বিদ্যা এবং ট্রেডিশনাল যে নলেজ এবং বায়োডাইভার্সিটি তাদের সেদিক দিয়ে তারা দরিদ্র, কিন্তু তারা ফিনান্সিয়ালি রিচ হতে পারে, যেমন আমেরিকা, ইউরোপের দেশগুলো, মানে ডেভেলপ কান্ট্রিগুলো। ইন কন্ট্রাস্ট ডেভেলপিং কান্ট্রি লাইক আস, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, এইরকম ডেভেলপিং কান্ট্রি আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড ইজ রিচ ইন বায়োডাইভার্সিটি। সেটা হচ্ছে টাকা পয়সার থেকে ধনী নয়, কিন্তু বায়োডাইভার্সিটি এখানে প্রচুর ট্রেডিশনাল নলেজ এদের আছে রিলেটেড টু বায়ো রিসোর্স সম্পর্কে। ট্রেডিশনাল নলেজ রিলেটেড টু বায়ো রিসোর্স ক্যান বি এক্সপ্লয়েটেড টু ডেভেলপ মডার্ন অ্যাপ্লিকেশন and can also be used to save time, effort and expenditure during the commercialization. এটা করা সম্ভব। There has been growing realization of the injustice, inadequate compensation and benefits sharing between developed and developing country। বলা হচ্ছে কি যে হ্যাঁ, এটা করা যেতে পারে যদি কম্পেনসেশন করা হয় ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রির সঙ্গে, তবে এটা মেনে নেওয়া যেতে পারে, এটা করা উচিত। Therefore, some nations are developing law to prevent such unauthorized exploitation, ঠিক আছে, of their bioresource and traditional knowledge। তারা বাধা দিচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি ক্লিয়ার্ড এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। এটা পরীক্ষা আসতে পারে, কোন অ্যামেন্ডমেন্ট করেছিল? সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করেছিল ইন্ডিয়ান প্যাটেন্ট বিলস দ্যাট টেক্স সাচ ইস্যু ইনটু কনসিডারেশন ইনক্লুডিং পেটেন্ট টার্মস, এমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। এক্সট্রা যেটা আমি বলছি সেটা হচ্ছে দ্য কারেন্ট interest in manipulation of microbes, plants and animals has raised serious ethical question। পরের যে কথাটা আমি লিখি সেটা সত্যি এটা এথিক্যাল কোশ্চেন, যে প্লান্ট, এই অ্যানিমেল, এগুলো যে ট্রানজেনিক তৈরি করছি, এটা কি সত্যি কি করা উচিত? এইটা নেক্সট হচ্ছে যেটা হচ্ছে জিপমা সম্বন্ধে, এম সম্বন্ধে আমি নোটে দিয়ে দিয়েছি, এটা আমি আর ডিটেলসে আলোচনা করবো না, আগে আলোচনা করি। RNAi সম্বন্ধে আলোচনা করেছি, সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে। অতএব পড়ো, ভালো করে পড়াশুনো করো এবং কোশ্চেনগুলো দেবো, কোশ্চেনগুলো পড়ো।